তাহলে আমি ইন্ট্রোডাকশনটা ঠিকই দিয়েছি। একদম ঠিক দিয়েছেন, ইউ আর ভেরি স্মার্ট। আমাদের জীবন শুধু ট্রিটমেন্ট কেন, আমাদের জীবনটাই দাঁড়িয়ে আছে রিস্ক আর বেনিফিট ব্যালেন্সের উপর। রেডিয়েশনেরও প্রচুর সাইড এফেক্ট আছে, কেমোথেরাপিরও প্রচুর সাইড এফেক্ট আছে, সব কিছু সাইড এফেক্ট আছে। যে ট্রিটমেন্টের সাইড এফেক্ট নেই তার এফেক্ট হবে। ফাংশন অফ দ্য বডি ইজ টু ক্যারি দ্য ব্রেন। হৃদয় ঘটিত ব্যাপার। হ্যাঁ, হৃৎপিণ্ডের হার্ট রক্ত পাম্প করা ছাড়া আর কোনো কাজ নেই। হৃদয় ঘটিত ব্যাপার অ্যাকচুয়ালি সব মাথায়। আমার আরেকটা অস্ত্র আছে যেটা চোখে দেখা যায় না, সেটা এইখানে থাকে, মগজাস্ত্র। সেটা অনেক সময় ঘ্যাচাং করে লোকের মনের মধ্যে ঢুকে পড়ে তার কথাগুলো বের করে আনে। এবং আক্ষরিক অর্থেই এই মগজাস্ত্র নিয়ে কারবার যার, এবং যার নিজের হিমশীতল মগজাস্ত্র, তিনি হচ্ছেন ডক্টর অমিতাভ চন্দ, হেড অফ নিউরোসার্জারি, ডিরেক্টর অফ নিউরোসার্জারি, সিকে বিড়লা হসপিটালস, সিএমআরআই হসপিটালস, কলকাতা। স্যার, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু দ্য পডকাস্ট। তো এই যে মগজাস্ত্র নিয়ে আমাদের মনে অনেক মিথ রয়েছে এবং অনেক ধারণা রয়েছে, সেগুলো তো আমরা যেরকম আলোচনা করব ভাঙতে ভাঙতে সেগুলো যাবই। কিন্তু আগে আপনার কাছ থেকে আমি একটা ক্ল্যারিফিকেশন চাই, খুব বেসিক। একজন মানুষের মটরশুঁটি সাইজের ব্রেন হওয়া কি সম্ভব? কারণ আমাকে আমার পরিবারের থেকে এটা প্রায়ই শুনতে হয়, ইউ হ্যাভ আ পি সাইজড ব্রেন, মাথায় কোনো বুদ্ধি নেই। দুটো বেসিক প্রশ্ন দিয়ে যদি শুরু করি, ব্রেনের সাইজ কি মটরশুঁটির হওয়া সম্ভব, এবং মাথায় কোনো বুদ্ধি না থাকাটা কি সম্ভব কোনো মানুষের পক্ষে? অসম্ভব, এটা কখনো হতে পারে না। আজ আমরা একটু একটা কমপ্লেক্স বিষয় নিয়েই আলোচনা করব, কিন্তু সেটা ভয় পাইয়ে দেওয়াটা, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিই, ভয় পাইয়ে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, সচেতন করাটা আমাদের উদ্দেশ্য। এবং স্যার, এই ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডেতে যখন লোকে এপিসোডটা দেখবেন, বা যে অকেশনের জন্য আমরা করছি এপিসোডটা, তো একদম আমার মনে হয় গ্রাসরুট থেকেই যদি শুরু করি, বেসিক জিনিসটা দিয়ে যদি শুরু করি, ব্রেন টিউমার কি, এটা দিয়ে যদি শুরু করি। প্রথমে আমরা আসি টিউমার কি। টিউমার জিনিসটা হচ্ছে যে আমাদের শরীরের যে কোষ আছে বা সেল আছে, সেখানে অস্বাভাবিক বৃদ্ধি যখন হয়, অস্বাভাবিক বিভাজন এবং বৃদ্ধি যখন ঘটে, সেটাকে আমরা টিউমার বলি। এবার কোষ যে বিভাজন হয় সেটা কিভাবে নিয়ন্ত্রণ হয়, কে ঠিক করে? ধরুন কোনো শরীরের কোনো কোষ যেমন খুব দ্রুত বাড়ে, কোনোটা খুব ধীরে বাড়ে, কোনোটা যেমন বলছি, কোনোটা যেমন বিভাজন হয়ই না কিছুদিনের পরে। যেমন মস্তিষ্কের কোষগুলোতে একটা যে নিউরন যেগুলো আছে, নার্ভ সেল যেগুলো আছে, সেগুলো কয়েক বছরের পর কিন্তু আর বিভাজন হয় না। তেমনি আমাদের চামড়ার যে কোষ যেগুলো, সেগুলো খুব দ্রুত বিভাজন হয়। কেন? আমরা বাইরের পরিবেশের সঙ্গে ঘষা খাচ্ছে, সুতরাং চামড়াগুলো আস্তে আস্তে শেড অফ হচ্ছে এবং খুব দ্রুত বৃদ্ধি হতে হয়। আমাদের অন্ত্রের মধ্যে যে লাইনিং আছে, সেখানেও বিভাজন যথেষ্ট দ্রুত হয়। লিভারে যেমন, যকৃতে যেমন সময় বুঝে সেটা বিভাজন হয়, কখনো বিভাজনটা হয় না। এবার এই বিভাজনটা হবে কি হবে না, বা হলে কত দ্রুত হবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে জেনেটিক কোডিং। আমাদের যে ক্রোমোজোম আছে সেখানে ডিএনএ, সেখানের কোডিংগুলো কিন্তু কন্ট্রোল করে। এবার সেই কোডিংয়ে যখন কোনো সিগন্যালিংয়ের জন্য কোনো অসুবিধে হয়, তখন ভুল বার্তা যায়, তখন খুব দ্রুত বিভাজন হতে আরম্ভ করে। তখন তো একটা টিউমার। এবং বিভাজনের ধরন দেখে এবং তার ছড়ানো থেকে আমরা বুঝতে পারি এটা বিনাইন নন ক্যান্সারাস না ম্যালিগন্যান্ট ক্যান্সারাস। এটা খুব খারাপ জিনিস বলি মধ্যিখানে? নিশ্চয়ই খুব খারাপ জিনিস। হ্যাঁ, কি রাগ করবেন না তো? না, আমি রাগ করি না। আচ্ছা, তাহলে ঠিক আছে। এই বলছি, এই ভুল বার্তা পাঠানো জিনিস মনে পড়ে গেল, এটা অনেকটাই হোয়াটসঅ্যাপে ছড়ানো ফেক নিউজের মতো না? অনেকটা, যে খুব দ্রুত সার্কুলেট করে এবং ভুলভাল বার্তা পৌঁছায়, ভুলভাল বার্তা হুইচ ক্যান বি ম্যালিগন্যান্ট টু দ্য সোসাইটি। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। যাক, এটা বাঁচা গেল যে রাগ করবেন না। হ্যাঁ, তারপর বলুন। এটা যে কি ভুল কথা আপনি বলে দিলেন, যে কি অ্যাডভান্টেজ নেবো আমি গোটা ইন্টারভিউটা জুড়ে, যে আপনি রাগ করবেন না। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। সরি। আচ্ছা, তো ব্রেনের ব্রেনের যেহেতু প্রচুর কোষ আছে, ব্রেনের মধ্যে কোষ আছে, ব্রেনের যে আবরণ পর্দা সেখানে কোষ আছে, ব্রেনের মধ্যে যে শিরা ধমনীগুলো আছে তার মধ্যে কোষ আছে। এই যে কোনো আমরা যদিও ব্রেন টিউমার বলতে একদম ব্রেন যে আসল যে মেটেরিয়াল তার মধ্যে টিউমারটাই বলা উচিত, কিন্তু আমরা সাধারণত মাথার ভেতরে এই ব্রেন বা তার সংলগ্ন এলাকাতে যে কোনো টিউমার হলেই আমরা তাকে ব্রেন টিউমার বলে থাকি। এবং এই টিউমারের বিভিন্ন রকমের ধরন আছে। এইটাই আমার পরের প্রশ্ন। এবার একভাবে ভাগ করা যায়, প্রাইমারি ব্রেন টিউমার বা সেকেন্ডারি ব্রেন টিউমার।
প্রাইমারি ব্রেন টিউমার মানে হচ্ছে যে ব্রেনেই উৎপত্তি হচ্ছে টিউমারটা, ব্রেনেই গ্রোথ হচ্ছে এবং সেখানেই বৃদ্ধি হচ্ছে। একটা মানে ভালো বলবো না মন্দ বলবো না কি বলবো জানি না, ব্রেনের হচ্ছে ব্রেন টিউমারের যদি ক্যান্সার হলেও যেটা হয়, অন্যান্য শরীরে অন্য জায়গায় ক্যান্সার হলে যেমন ও শরীরে অন্য বাকি জায়গায় যেমন ফুসফুসে ক্যান্সার যেমন ব্রেনে ছড়াতে পারে বা হাড়ে ছড়াতে পারে বা অন্য জায়গায় ছড়াতে পারে, কিন্তু ব্রেনের ক্যান্সার কিন্তু বেশিরভাগ ব্রেনের ক্যান্সারই কিন্তু শরীরের অন্য জায়গায় ছড়ায় না। আচ্ছা, ব্রেনের হলেও সেটাকে ব্রেনেই সাধারণত থাকে। কয়েকটা যেগুলো টিউমার বা ক্যান্সার আছে যেগুলো শরীরে অন্য জায়গায় ছড়ালেও ছড়াতে পারে। আর সেকেন্ডারি টিউমার কাকে বলে? যে শরীরের অন্য জায়গায় টিউমার ছিল, যেমন একটু আগে আমি একটা উদাহরণ দিলাম যে ফুসফুসে একটা ক্যান্সার হয়েছে, সেটা কিন্তু ব্রেনে ছড়িয়ে যেতে পারে, বা কিডনিতে ক্যান্সার হয়েছে সেটা ব্রেনে ছড়াতে পারে, বা মেয়েদের ক্ষেত্রে বলছি ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেটা ব্রেনে ছড়াতে পারে। তো এইগুলোকে বলি আমরা সেকেন্ডারি টিউমার। সেকেন্ডারি টিউমার যেগুলো সেগুলো সব ম্যালিগন্যান্ট হয়। আর এক ধরনের বিভাজন করা যায় কি ধরনের ব্রেন টিউমার হতে পারে। একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা, মানে বিনাইন মানে নন ক্যান্সারাস, ম্যালিগন্যান্ট মানে ক্যান্সারাস টিউমার। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে দু ধরনের টিউমারের কথা আপনি বললেন, বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার। তো দুটোই কি সমপরিমাণে ক্ষতিকারক, দুটোই কি সমপরিমাণে বিপজ্জনক? হ্যাঁ এবং না, দুটোই বলতে পারেন। একটা ম্যালিগন্যান্ট টিউমার যেটা ক্যান্সারাস টিউমার, ক্যান্সারাস টিউমারের যেটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু বারবার ফিরে আসার সম্ভাবনা থাকে, রিল্যাপস যেটাকে আমরা বলি, হ্যাঁ রেকারেন্স যেটাকে আমরা রেকারেন্স বলি, সেই খেয়ালটা রাখতে হয়। বিনাইন টিউমার হলো যদি কিছু সেটা নির্ভর করে, বিনাইন টিউমারেরও অনেক ধরনের গ্রোথ পোটেনশিয়াল থাকে, যে কোনোটা খুব দ্রুত বাড়ে, কোনোটা একটু আস্তে বাড়ে, সেটা আমরা টিউমারের নেচার দেখে বুঝতে পারি। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, রোগীর মানে মস্তিষ্কের কোন জায়গাতে টিউমারটা আছে। এটা যদি আমরা ব্রেনের মডেল একটা ধরুন, এটা সামনের দিক, এটা পিছন দিক, এটা ডান দিক, এটা বাঁ দিক, এটা তলার দিক। তো এই সারফেসের এখানে যদি টিউমার হয় ধরুন, সেইখানে যা মানে অবস্থা, যেখানে সার্জিক্যাল প্ল্যানিং, কিন্তু যদি টিউমারটা ধরুন এইখানে থাকে, বিনাইন টিউমারই হলো, সেটা কিন্তু আউটলুক আউটকাম একদম বদলে যাবে, তার সার্জিক্যাল অ্যাপ্রোচ বদলে যাবে, তার রেজাল্ট বদলে যাবে, অনেক কিছু মানে চেঞ্জ হয়ে যাবে। সুতরাং তার প্ল্যানিংটা আমাদের করতে হয় ব্রেনের কোন লোকেশনে আছে, এবং আলটিমেট রেজাল্টও কিন্তু ডিপেন্ড করে যে কোন লোকেশনের টিউমার আমি অপারেশন করতে যাচ্ছি। আচ্ছা, পিটুইটারি টিউমারটা ধরুন এখান থেকে ওঠে, এই জায়গাটা যদি হয়, এখানে দেখুন এই যে এই স্কালটা আছে, এই স্কালটা উপরটা আর এটা হচ্ছে বেসটা। এই যে স্কালের বেস যেটা, এটা কিন্তু নাকেরও ছাদ। সুতরাং এখানে টিউমারটা যদি আমি থাকে এখানে, আমাকে উপর দিয়ে যদি যেতে হয়, ব্রেনটাকে অনেকটা তুলে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো তার বদলে আমি যদি এখান থেকে ঢুকি, নাকের ভেতর থেকে ঢুকি, অনেক ইজিলি অ্যাক্সেসিবল হয়ে যাবে। এবং এই সূত্র ধরেই আমি বলি যে আলটিমেট রেজাল্ট ডিপেন্ড করে রোগী যখন এসছে, রোগীর যখন অপারেশন হচ্ছে, তার অবস্থাটা কীরকম। উইচ ব্রিংস মি টু আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের যেটা জিজ্ঞেস করবো আপনাকে, সেটা সূত্র আপনি নিজেই দিয়ে দিলেন। এটার লক্ষণগুলো কী কী, মানে সাইনস অ্যান্ড সিমটমস কী কী? এবার অধিকাংশ সময় একটা জিনিস যেটা দেখি আমরা, সেটা হচ্ছে মাথা ব্যথা করছে, ঠিক আছে, একটা ওষুধ খেয়ে নিলাম, প্যারাসিটামল খেয়ে নিলাম, 3-4 দিন মাথা ব্যথা করছে, হ্যাঁ, অথবা অতিরিক্ত স্ট্রেসের কারণে, সর্দি গরমির কারণে, বা একটু ঘাড়ে ব্যথা করছে, সেটা হয়তো স্টিফ নেক। তো ওয়েন ডু আই রিয়েলাইজ দ্যাট আই নিড টু ভিজিট ডক্টর অমিতাভ চন্দ? খুব ভালো প্রশ্ন এটা আমাদের পক্ষেও মাঝে মাঝে খুব একটা দ্বিধা তৈরি করে। কারণ আমরা যখন পেশেন্ট আসে, রোগী যখন আসে, আমাদের কাজটা অনেকটা গোয়েন্দাদের মতো। নবজাস্ত্র, হ্যাঁ, তাহলে আমি ইন্ট্রোডাকশনটা ঠিকই দিয়েছি। একদম ঠিক দিয়েছেন, ইউ আর ভেরি স্মার্ট। আমরা যেটা নিউরোসার্জারি স্মার্ট বলে দিয়েছি। আর এই যে মটরশুটি সাইজের ব্রেন, বুদ্ধি নেই, এই মিসকনসেপশনগুলো, এই মিথগুলো আমরা বাইরে রেখে, আমার তার বুদ্ধি সম্বন্ধে সন্দেহ হচ্ছে এখন। বলার কিছু নেই, কি যে বলে। তো আমাদের কাজটা একটা গোয়েন্দার মতো। গোয়েন্দারা কি করে, একটা যখন মানে কোনো ক্রাইম বা কোনো যখন কিছু ইনভেস্টিগেট করে, তখন বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সন্দেহর মানে পরিধিটা আস্তে আস্তে ছোট করতে থাকে। আমরাও তখন রোগী যখন আসে মাথা ব্যথা, এখন মাথা ব্যথা অজস্র কারণ হতে পারে, অজস্র কারণ থাকতে পারে।
তাদের সঙ্গে আমার কথা বলে তাকে পরীক্ষা করে দেখে তখন আমরা আস্তে আস্তে জিনিসটাকে ন্যারো করতে পারি। আপনি যদি পরিসংখ্যান দেখেন যে 100 জন যদি মাথা ব্যথা নিয়ে আসে, তার মধ্যে হয়তো দেখা যাবে 2 জন কি 3 জনের টিউমারের জন্য মাথা ব্যথা হচ্ছে। সংখ্যাটা হয়তো খুব কম, কিন্তু ওই 2-3 জনের মধ্যে যদি কাউকে মিস করে যাই, সেটা কিন্তু খুব ক্রুশিয়াল হয়ে যেতে পারে। সেই জন্যে তাই যে সব মাথা ব্যথাই যে আমার কাছে এসছে সেটা ব্রেন টিউমার তা নয়, কিন্তু আচ্ছা, তার সঙ্গে অন্য কিছু কিছু জিনিসও দেখতে হয়। যেমন ধরুন মাথা ব্যথার ধরনটা কীরকম। টিউমার জনিত যে মাথা ব্যথা, সেই মাথা ব্যথার ধরনটা যেটা টিপিক্যালি যেটা হয় যে সারাদিনে হয়তো এত মাথা ব্যথা নেই, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠছে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে, এবং বমি হচ্ছে, বমি হওয়ার পর ব্যথাটা খানিকটা কমে যাচ্ছে। এটা খুব সন্দেহজনক মাথা ব্যথা। কিন্তু আমাদের কাজটা একটু কঠিন করে দিয়েছে, বেশিরভাগ ব্রেন টিউমার কিন্তু এই ধরনের মাথা ব্যথা দিয়ে আসে না। আচ্ছা, মোটামুটি 9-10% মতো ব্রেন টিউমার এই ধরনের ব্যথা নিয়ে আমরা পাই যখন তাদের জিজ্ঞেস করি যে মাথা ব্যথার ধরনটা কীরকম। সেটা কানে শুনতে পাচ্ছে না, কানে শোঁ আওয়াজ হচ্ছে, ব্যালেন্স চলে যাচ্ছে, শরীরে এক সাইড দুর্বল হয়ে যাচ্ছে। ইভেন হরমোনাল কিছু প্রবলেমও হতে পারে, যেমন ধরুন মানে ল্যাকটেটিং মাদার নয়, তার হঠাৎ ব্রেস্ট মিল্ক আসতে আরম্ভ করলো, পিরিয়ডস হঠাৎ বন্ধ হয়ে গেল। দিস ক্যান অল বি ফিচার্স অফ ব্রেন টিউমার। কিন্তু এটা হওয়া মানেই প্রত্যেকটা উপসর্গ ধরে ধরে মানেই ব্রেন টিউমার তা নয়। কিন্তু কোথাও একটা কি এইটা যে প্রায় একটা মিসকনসেপশন তৈরি হয় যে সবাই চান অপারেশন করতে ঝাঁপিয়ে পড়তে, আই থিঙ্ক এটা একটা বিরাট মিথ আপনি আজকে ক্লিয়ার করে দিলেন যে ডাক্তার মানেই যে এবং নিউরোসার্জন মানেই যে অপারেশন করতে ঝাঁপিয়ে পড়বেন, সেটা নয়। না, আমি আমার রোগীদের প্রথমেই বলি যে দেখুন, আমার উদ্দেশ্যটা কিন্তু আপনাকে অপারেশন করে না। আমার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আপনাকে সুস্থ করা। সেটা করতে গিয়ে আমার যা করতে, সেটা করতে গিয়ে আমার অপারেশন ইজ এ পার্ট অফ ইউর ট্রিটমেন্ট। ইটস নট দ্য অনলি থিং দ্যাট আই ক্যান ডু। অপারেশনের আনুষঙ্গিক অনেক কিছু আছে। পেশেন্টটা ওয়েদার উই ক্যান সেফলি ডু দ্য সার্জারি, প্রথমেই ওই সেফটি চেকলিস্ট দেখে নিতে হয় যে এই সেফ কিনা। অনেকে আমাকে বলে যে না ডাক্তারবাবু, আমাকে কালকেই করে দিন, আমার অমুক বিদেশ থেকে আসছে, উনি চলে যাবেন। আমি সেটার উপর আই ক্যানট জিওপার্ডাইজ ইউর সেফটি। অফকোর্স আমার কিন্তু প্রাইমারি রেসপন্সিবিলিটি আপনার আত্মীয় যিনি বিদেশ থেকে তার উপর নয়, আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি কিন্তু আপনার উপর। তো সে এইসব জিনিসগুলো দেখে উই হ্যাভ টু প্ল্যান দ্য ট্রিটমেন্ট। তবে একটা জিনিস এখন যেটা হয়েছে যে ট্রিটমেন্ট এখন অনেক অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। আজকে থেকে আমি ধরুন আমার ট্রেনিং MCH ট্রেনিং PGI চণ্ডীগড় থেকে, সে প্রায় 30 বছরের ওপর আগে বেশি হয়ে গেছে আমি MCH জয়েন করেছিলাম। সেই সময়কার ট্রিটমেন্ট আর এখনকার ট্রিটমেন্ট আসমান জমিন তফাৎ হয়ে গেছে, এত এগিয়ে গেছে। তো আমি এখন মানে সত্যি ভাবি যে আজ থেকে 50 বছর আগে বা আরও বেশি আগে যখন সিটি স্ক্যান ছিল না, MRI ছিল না, তারপরেও আমাদের যারা মানে পূর্বপুরুষ, যারা আমাদের আগের প্রজন্মের যারা নিউরোসার্জন, তারা কিন্তু ভালো রেজাল্টও কেউ দিয়ে গেছে। অসাধ্য আমি তো বলি। হয়তো আমাদের রেজাল্ট, আমি যখন বড় বড় মানুষদের সম্বন্ধে পড়ে, হার্ভে কুশিং বা ওয়াল্টার ড্যান্ডি বা ইভেন ইয়াসার গিল যিনি ম্যান অফ দ্য সেঞ্চুরি হয়েছেন, মানে তারা যখন কাজ করেছেন তখন এসব কিছুই ছিল না। হয়তো আজকে আমার স্ট্যাটিস্টিক্যালি রেজাল্ট হতে তাদের থেকে ভালো, কিন্তু তারা যে সময়ে কাজ করেছেন মানে সেটা কোনো তুলনাই হয় না আমাদের কাজের সঙ্গে। প্রযুক্তির কথা আমি বলি যে এখন অনেক, প্রথম কথা যেটা বলি যে ইমেজিং, যেটা আমাদের MRI কোয়ালিটি, এত নতুন নতুন ধরনের ইমেজিং এসছে, যার জন্য আমাদের জিনিসটা অনেক সহজও করে দিয়েছে। আমরা 3 ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক জিনিসটা চিত্রটা পাই। আগে তো এক্সরে বলুন বা সিটি স্ক্যান বলুন বা MRI বলুন দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনালে দেখতাম। এখন এমন সুন্দর হয়েছে যে ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল আমরা জিনিসটাকে দেখতে পারি। এটা একটা গেল। তার আগেই, অপারেশনের আগেই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ডায়াগনোসিসটা মানে রোগ নির্ণয়টা আমরা অ্যাকিউরেটলি করে ফেলতে পারি। আমাদের যেটা হচ্ছে বিরাট একটা অ্যাডভান্সড হয়েছে, যেটা নিউরো ন্যাভিগেশনটা জিনিসটা হচ্ছে, এটা অনেকটা গাড়ির GPS সিস্টেমের মতো। আচ্ছা, আমি গাড়ি চালাচ্ছি, আমাকে GPS সিস্টেম গাইড করতে করতে নিয়ে যাচ্ছে। নিউরো ন্যাভিগেশনটা কি? আমি এবার যখন পেশেন্ট যখন অপারেশন টেবিলে অজ্ঞান হলো, আমি নিউরো ন্যাভিগেশন যে MRIটা ফিট করা হয়েছে ওটির কম্পিউটারে ন্যাভিগেশন সিস্টেমে, ওখানে ইনফ্রারেড একটা ক্যামেরা থাকে, তার রেসপেক্টে কিন্তু ওরা আমাকে দেখিয়ে দেবে
যে এক্স্যাক্টলি আমি বাইরে থেকে বুঝতে পারবো টিউমারটা কোথায় আছে। আমার এক্সরে যায়, যেন আমি এক্সরে দিয়ে দেখতে পাচ্ছি টিউমারটা কোথায় আছে। তার ফলে হয়েছে কি, আমাকে খুব বড় করে না কাটলেও চলে। হ্যাঁ, কারেক্ট। আমরা যেমন পেট আর ব্রেনের যেমন তফাৎ, পেটে যেমন একটুখানি এদিক ওদিক গেলে ঘুরিয়ে টিরিয়ে দেখতে পারি, কিন্তু ব্রেনে তো ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো না, অত জায়গা নেই, বললে তো ব্রেন একদম যাবে। তো সুতরাং আমাদের যে এন্ট্রি খুব পারফেক্ট হওয়া উচিত, মার্জিন অফ এরারটা খুব কম। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নর্মাল ব্রেন টিস্যু যতটা সম্ভব কম ড্যামেজ করে আমাদের সেখানে পৌঁছানো। আমাদের নিউরোসার্জারিতে, ব্রেন সার্জারিতে হচ্ছে এটা পৌঁছানোটা একটা বিরাট ব্যাপার। সেইখানে এমনও হয় 5-6 ঘন্টা লেগে যায় শুধু জায়গাটায় পৌঁছতে। তো সেই প্ল্যানিংটা আমাকে খুব সুন্দর করে করে দিতে পারে, ছোট করে কাটতে পারি। এবার অপারেশনের সময় আমাকে কিন্তু কন্টিনিউয়াস গাইড করতে থাকে যে কত দূরে টিউমারের, কত থেকে কত দূরে আছে, টিউমারের পাশে যে কোনো ইম্পর্ট্যান্ট ধমনী আছে বা শিরা আছে বা কোনো স্নায়ু আছে সেখানটা থেকে সেটাকে বাঁচাতে হবে, ব্রেনের এই জায়গাটাকে থাকে। ডিটিআই বলে একটা এমআরআই এর মডালিটি আছে, যেটা ডিফিউজ টেন্সার ইমেজিং বলে। তাতে আমরা যে ইম্পর্ট্যান্ট যে ফাইবার ট্র্যাক যেগুলো আছে, যে আমাদের হাত পায়ের সঞ্চালন করছে বা কথা, মানে আমরা যে কথা বলছি সেই ফাইবার ট্র্যাকগুলো কোথা দিয়ে যাচ্ছে, টিউমার থেকে কত দূরে, সেই জায়গাটা আমাকে গাইড করে যাচ্ছে। এটা ন্যাভিগেশনের বেনিফিট, এটা করতে পারি। এরও ওপরে চলে এসছে এন্ডোস্কোপ এখন। আচ্ছা, এন্ডোস্কোপ দিয়ে কি, এন্ডোস্কোপ আর মাইক্রোস্কোপের তফাৎটা আমি একটা বিভিন্ন জায়গায় বলি। তফাৎটা হচ্ছে, ধরুন আপনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, এই ঘরের বাইরে দরজা দাঁড়িয়ে, দরজা বন্ধ আছে, দরজার কি হোল একটা আছে, আমি বাইরে থেকে কি হোল দিয়ে দেখছি, একটু মাথাটা ঘোরালাম, করলাম, ঘরের কিছুটা দেখা যাচ্ছে। এবার মনে করুন আমি যদি মাথাটা ঢুকিয়ে দিই কি হোলের মধ্যে দিয়ে, তাহলে আমি মাথা ঘুরিয়ে সমস্ত ঘরটা দেখতে পাবো। এইটা হচ্ছে মাইক্রোস্কোপ আর এন্ডোস্কোপের তফাৎ। আমি যদি ছোট ওপেনিং করে মাইক্রোস্কোপের বাইরে থেকে দেখার চেষ্টা করি, তখন আমরা কিছুটা দেখতে পাবো, কিন্তু যদি আমি এন্ডোস্কোপটা ঢুকিয়ে দিই, আমি কিন্তু ভেতরটা ওই ছোট ফুটোর মধ্যে দিয়েই ভেতরে ঢুকে সমস্তটা দেখতে পাবো। সেটাই এন্ডোস্কোপের বেনিফিট। আমরা যে ব্রেনের এন্ডোস্কোপি করছি, যার জন্য আমরা বিভিন্ন ট্র্যাজেক্টরি তৈরি করি। যেমন ধরুন এই যে এই ব্রেনের এখানে, ব্রেনটা আমি যদি ধরি, এই ব্রেনের এটা তলার সারফেস, এইখানে একটা গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড বলে। এটাও সকলেই শুনেছি যে আমাদের ইটস মাস্টার গ্ল্যান্ড, যে মাস্টার অফ দ্য এন্ডোক্রিন অর্কেস্ট্রা, এইসবগুলো আমরা বায়োলজিতে ছোটোবেলায় পড়েছি। এই পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়, এবার এইখানে এই বেসের এখানে কোনো টিউমার হয়, তো এইটা ব্রেনের মেঝেটা আর নাকের ছাদটা একই। আচ্ছা আচ্ছা। তো আমার যদি এইখানে ব্রেনটা, তো এইখানে স্কাল এরকমভাবে আছে, আমার এইখানে পৌঁছতে গেলে কী হতে হবে, ব্রেনটাকে একটু ঠেলে সরাতে হবে, তবে আমি দেখতে পাবো। আচ্ছা, কিন্তু আমি যদি এইটা না করে, ধরুন ব্যাপারটা হচ্ছে এই একটা, আমরা এই ঘরটায় বসে আছি, দোতলায় ঘরটা আছে, দোতলার ঘরে একটা জিনিস পড়ে আছে মেঝেতে, আপনি গিয়ে দেখলেন দোতলার ঘরে এমন অবস্থায় আছে যে আপনি মানে অন্যান্য জিনিস এমন চেপে আছে তার উপরে, আপনাকে সেগুলোকে সরিয়ে ওইটাকে বার করাটা খুব ডিফিকাল্ট। আমরা নাক দিয়ে কী করি, নাক দিয়ে ঢুকে এই ছাদটা ফুটো করে দিলাম, যেখানে ওই বস্তার ধরুন জিনিসটা আছে, সেখান থেকে নামিয়ে আনলাম, নামিয়ে পরে ছাদটা রিপেয়ার করে দিলাম। তাহলে অত জিনিসগুলো আমাকে সরিয়ে করতে হলো না। আমরা এক্স্যাক্টলি তাই করি নাক দিয়ে অপারেশনটা যেটা করি। ব্রেনের ডিপেও আমরা এন্ডোস্কোপ ঢুকিয়ে সেই অপারেশনগুলো করতে পারি। সাইড এফেক্ট নেই, রেডিয়েশনেরও প্রচুর সাইড এফেক্ট আছে, কেমোথেরাপিরও প্রচুর সাইড এফেক্ট আছে, সব কিছু সাইড এফেক্ট আছে। যে ট্রিটমেন্টের সাইড এফেক্ট নেই তার এফেক্টও নেই, সোজা কথা। দিস ইজ দ্য লাইন অফ দ্য ইন্টারভিউ। দিস ইজ দ্য লাইন অফ দ্য ইন্টারভিউ। যে ট্রিটমেন্টের সাইড এফেক্ট নেই, সেই ট্রিটমেন্টের এফেক্টও নেই। অ্যাবসলিউট মাস্টার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। মানে আমরাও, এবং আশা করি যারা যারা এটা দেখছেন ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে উপলক্ষে, তারা অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। এবং আমার মনে হয়, যেটা শুরুতেই বলেছিলাম, ভয় দেখানোটা উদ্দেশ্য নয়, সচেতন করাটা উদ্দেশ্য। যদি কোনো বার্তা আপনার দেওয়া থাকে অন ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে, আপনি যদি সেটা আমাদের দর্শকদের দেন। কতগুলো কথা আমার আছে। ব্রেন টিউমার নিয়ে অনেক মিথ তৈরি হয়েছে, যে ব্রেন টিউমার হলে আর বাঁচে না, সারে না, ঠিক হয় না। এগুলো কিন্তু সব ঠিক নয়, অনেক ক্ষেত্রেই ভুল এটা ধারণাটা। ব্রেন টিউমার যদি ঠিক সময়ে রোগ নির্ণয় হয়, ঠিক সময় যদি চিকিৎসা হয়, বহু ক্ষেত্রে কিন্তু কিওর হওয়া সম্ভব।
এবং যেখানে আমরা কিওর কথাটা বলতে পারছি না, যে কিওর মানে হচ্ছে কি জীবনে আর সেই টিউমারটা হবে না, সেই গ্যারান্টি যখন দিতে পারছি না, তখন আমরা ফলো আপ করাই, যে রেগুলার ফলো আপে থাকতে হবে, রোগীকে আসতে হবে, টিউমারটা মাঝে মাঝে এমআরআই করে দেখা যে টিউমারটা আবার ফিরে আসছে কি না। তবে একটাই কথা, যদি ব্রেন টিউমার আপনার মানে রোগ নির্ণয়, আমরা চাইবো আপনার কখনো আপনাদের কোনো অসুখ না হয়, সেটাই আমাদের কাম্য, যে মানুষ আপনার নিরোগ থাকুন, সুস্থ থাকুন। কিন্তু যদি কখনো হয় তাহলে ঘাবড়াবেন না এবং অবিলম্বে কোনো দক্ষ এবং অভিজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ নিন। আর কিছু পয়সা বাঁচানোর জন্যে খুব সস্তার কোনো জায়গায়, যেখানে দেখুন সরকারি জায়গাটা ব্যাপারটা আলাদা, কারণ সরকারি জায়গায় সেখানে ভালো সরকারি হাসপাতালে কিন্তু কম খরচে ভালো চিকিৎসা সম্ভব। কিন্তু কিছুটা পয়সা বাঁচানোর জন্যে আপনি ছোটোখাটো কোনো জায়গায় অপারেশনটা করালেন, যেখানে ভালো পরিষেবা নেই, যেখানে সেরকম অভিজ্ঞ ডাক্তার নেই বা স্কিল্ড মানে দক্ষ সার্জন নেই, সেখানে অপারেশন আমার মনে হয় না করানোই ভালো। এমন কোনো জায়গায় অপারেশন করাবেন যেখানে খুব ভালো পরিষেবা আছে, যেখানে খুব দক্ষ এবং অভিজ্ঞ নিউরোসার্জন আছেন, তাকে দিয়ে করাবেন, রেজাল্ট ভালো হয়। হয়তো আপনি কিছু পয়সা বাঁচাতে গিয়ে দেখলেন যে রেজাল্ট হয়তো সেরকম হলো না, বা এমন হলো যে আপনার শেষমেশ হয়তো তার 3-4 গুণ বেশি পয়সা খরচ হয়ে গেল। তো সেইটা যেন না হয়। আর অযথা ভয় পাবেন না। আবার এমনও জিনিসটা নয় জিনিসটাও কিছু হবে না, উড়িয়ে দিলাম, সেটাও করবেন না, অযথা ভয়ও পাবেন না। জিনিসটা একটু সিরিয়াসলি নেবেন এবং খুব তাড়াতাড়ি করে কোনো ভালো এবং দক্ষ এবং অভিজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ নেবেন। আপনি একটা ছোট্ট জিনিস মিস করে গেলেন, সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে আপনি কম খরচ বললেন, আমি তো বিনা খরচেই করাতে পারি, গুগল। না, তো আমি যদি গুগল দেখিনি, এখন তো গুগলে আমার যদি মাথা ব্যথা হয়, গুগল প্রথম অপশানটাই দেবে আপনার টিউমার হয়েছে। এনিথিং, মানে আমার পেট ব্যথা হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, মাইগ্রেন হচ্ছে, গুগলের প্রথম যে গুগল সার্চে প্রথম অপশানটা আসে আপনার টিউমার হয়েছে। এবং সবাই এটা ধরেই নেন যে আমার ব্রেনটা, তাহলে তো শেষ, মানে মাইগ্রেনের মাথা ধরলো বা সর্দি গরমিতে মাথা ধরলো মানে তো আমার শিওর ক্যান্সার আছে। এবং গুগলের তো পয়সা লাগে না, ফ্রি। গুগলের থেকে বড় সার্জন আর কে আছে? গুগলের থেকে বেটার ডায়াগনোসিস আর কে করতে পারে? এর মধ্যে 2-3টে আমার কথা আছে। পৃথিবীতে একমাত্র ঈশ্বর বা বলুন যা দিয়েছেন সেগুলি ফ্রি দিয়েছেন এবং উইদাউট সাইড এফেক্ট। পৃথিবীতে ফ্রি বলে কিচ্ছু হয় না, কোনো রকম তার একটা প্রত্যেকটার মূল্য আছে। সুতরাং একদম ফ্রি, তার মূল্যটা আপনারা দিচ্ছেন আপনার জীবন দিয়ে, আমি বলবো এই কথা। আচ্ছা, গুগল এগুলো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার কয়েক বছর আগে একটা খুব নামকরা পত্রিকাতে আমার প্রোফাইল ইন্টারভিউ করেছিল, আমাকে বলেছিল যে ডাক্তারবাবু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এসে গেল, এআই এসে গেল, এরপর তো ডাক্তারের প্রয়োজন থাকবে না, আপনি কিভাবে দেখেন? আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি মনে করি অত্যন্ত বুদ্ধিমান একজন ভৃত্য। সে কখনো সে কিন্তু আমার মনিব নয়, মনিবটা আমিই আছি, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমান ভৃত্য, তার সাহায্য আমি নিচ্ছি। কিন্তু গুগল যেমন এটা হচ্ছে নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিশ্চয়ই গুগলের সাহায্য নেবেন, আমরা সবাই নিই, আমরা কোনো ইনফরমেশনের জন্য নিই, কিন্তু তাকে 100% বিশ্বাস করবেন না। গুগল ম্যাপ দেখে কিন্তু আমরা দেখেছি যে একদম ভুল জায়গায় গিয়ে পৌঁছে গেছি, এমন একটা জায়গায় পৌঁছেছি যেখান থেকে ফেরাটাই একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। আমি একবারে বলছি না গুগল দেখবেন না, গুগল করবেন, অবশ্যই করবেন, কিন্তু রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তারের কাছে হ্যাঁ আমার মনে হয় একটা গাইডেন্স হয়, কিন্তু সেটাই কি ওটাই একদম সর্বস্ব করে রেখে দেবেন না যে ওটাই আমার সব। নিশ্চয়ই আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে প্রশ্ন করুন। একটা কথা আমি বলি, আমাকে অনেক সময় রোগীরা বলে ডাক্তার মনে বোকার মতো প্রশ্ন হয়তো করছে, আমি বললাম না, এটা বোকার মতো প্রশ্ন তো, এটা তো আপনার জানার কথাই নয়, এটা তো আপনার জানার কথাই নয়, কোনো প্রশ্নই আমার কাছে বোকা প্রশ্ন নয়। যে আপনারা আজকে জানেন না বলেই তো আমার কাছে এসছে, সব জেনে হলে তাহলে আপনি নিজেই চিকিৎসা নিজে করে নিতে পারতেন। তো সুতরাং মন খুলে ডাক্তারের সঙ্গে কথা বলুন, ডাক্তারের সঙ্গে মানে জিজ্ঞেস করুন, ডাক্তারকে যথেচ্ছ প্রশ্ন করুন, এটা কোনো অসুবিধে নেই। এবং হ্যাঁ, সেই অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন থাকতে হবে, যে যেই অসুখ সম্বন্ধে প্রশ্ন, অন্য প্রশ্ন নয়। তো ইভেন আমি নিজের কথা আমি বলছি, এটা পুনশ্চর মতো শোনেন, এটা খুব ভালো, মানে লাস্টে এটা ফুটনোট দিন, ওটা পুনশ্চ না। অনেক সময় আসে রোগী, আমি জানি যে আমি যা বলছি মুখ দেখে বুঝতে পারি যে কিচ্ছু বুঝছে না। তো আমি বললাম পকেটে ফোন আছে আপনার? বলে হ্যাঁ আছে, আমি বার করুন, ভয়েস রেকর্ডটা অন করুন, এবার আমাদের যা কথাবার্তা সেটা আপনি রেকর্ড করুন। না 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 ডাক্তারবাবু ওসবের দরকার নেই। আপনি অবশ্যই দরকার আছে, কারণ আমি 100% শিওর আপনি দরজা থেকে বাইরে যাবেন, 50% কথা ভুলে যাবেন।
বাড়ি পৌঁছবেন, তার আরও 50% ভুলে যাবেন। এবার বাকি 75%-এ নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের পরিবেশন করবেন। ডাক্তারবাবু তো এই বললো, এই বললেন। আমি এমনও দেখেছি, আমি বলেছি যে হ্যাঁ, এই অপারেশনের পরে কিন্তু 5% চান্স আছে আপনার একটু কিন্তু প্যারালাইসিস হতে পারে, কিন্তু হবেই এরকম কোনো কথা নেই। তবে কে 95%-এ পড়বে, কে 5% আমার পক্ষে বলা সম্ভব না, তবে চান্সটা হচ্ছে না হওয়ার বেশি। অপারেশন করলে প্যারালাইসিস হয়েই যাবে না। আমি বললাম যে আমি এতক্ষণ এই কথা বললাম আপনাকে, আমি যতদূর বললাম যে একটা চান্স আছে, এই চান্স থাকা মানে কিন্তু ইনভেরিয়েবল নয়। তা আমি জানি পেশেন্ট, দেখুন পেশেন্টের ফ্যামিলি যখন একটা কঠিন অসুখে আমাদের কাছে আসেন, তাদের চিন্তাও অনেকটা, শক্তিও খানিকটা ক্লাউডেড হয়ে যায়, তাদের মাথায় সবসময় ঢোকে না। সেই জন্য আমি অনেক সময় বলি যে আপনি রেকর্ড করে নিন আমার কথা, দরকার হলে বাড়িতে গিয়ে বারবার শুনবেন আমি কি বললাম। হয়তো কিছুটা নিজেকে মানে সময় দিলে হয়তো সেই অ্যাংজাইটি, স্ট্রেস খানিকটা কমবে, তখন আপনি নিজে সমস্যাটা বুঝতে পারবেন। ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডেতে আমরা এই কম্প্রিহেন্সিভ পর্বটা থেকে কি শিখলাম? অনেক কিছু শিখলাম। তার মধ্যে একটা, যেহেতু মাথা সম্পর্কিত একটি পর্ব, প্রথমেই মাথা ঠান্ডা রাখা প্রয়োজন, ডক্টর অমিতাভ চন্দর মতন। দ্বিতীয়ত হচ্ছে চট করে কোনো বিষয়ে মাথা গরম করে ফেলাটা খুব একটা বাঞ্ছনীয় নয়, এবং এই মগজাস্ত্রটাকে ঠিকঠাক প্রয়োগ করতে হবে। মানে যে মুহূর্তে উপসর্গগুলো দেখা দিচ্ছে, কোনো একজন অভিজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ নিতে হবে। গুগল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ডক্টর চন্দ্র নিজেই বললেন, খুব বুদ্ধিমান ভৃত্য, সে কিন্তু কোনোদিন আপনাকে ঠিক দিক নির্দেশ করতে পারবে না। তথ্য দিতে পারে, কিন্তু তথ্যের ওপর নির্ভর করে যে দিক নির্দেশ করাটা, সেটা কিন্তু সবসময় অভিজ্ঞ ডাক্তারদের হাতেই থাকবে। ডক্টর চন্দ্র, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে আপনি এতটা সময় দিলেন এবং সব কিছু এত সুন্দর করে বললেন। তো আমরা কিন্তু গোপন সূত্রে আরেকটা খবর পেয়েছি যে আপনার পেশা ডাক্তারি হলেও আপনার নেশা কিন্তু হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। সেটা কিন্তু শুধু ছুরি কাঁচি হাতেই নয়, সেটা কিন্তু কণ্ঠ প্রয়োগের মাধ্যমেও। এবং কবির সুমন লিখেছিলেন, ডক্টর চন্দ্রর ক্ষেত্রে খুব প্রযোজ্য, উনি খুবই ভালো গান করেন। তো চেষ্টা করি আর কি। একটা ছোট্ট কারেকশন, আমার ডাক্তারি কিন্তু পেশা শুধু নয়, নেশাও আমার। আমাকে যদি চয়েস দেওয়া হয়, আমি কিন্তু 100 বার 1000 বার আমি কিন্তু আবার ডাক্তারই হব। এবং এই রকম পেশা এবং নেশা ডাক্তারি যে ডাক্তারদের, তার জন্যই কিন্তু আমরা বারবার ছুটে ছুটে আসি, তার জন্যই আমরা নির্ভরশীল হতে পারি। তাহলে যেহেতু আপনি ডিভাইনের কথা বললেন, মিরাকেলের কথা বললেন, ঠাকুরের নাম করেই আমরা পর্ব শেষ করি নাকি? আমি পূজা পর্যায়ের একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। এর থেকে বড় ঠাকুর আর কে আছে বাঙালির জীবন? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে।
চিরপিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া। বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, তোমারি করিয়া নিয়োগ আমারে। বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে।